হুঁশ হয় না কেন ৭৭ বছরে হুঁশ হয় না কেন লাঠি দিয়ে নেন চাপড়ে চলবে নাকি আন্দোলন হবে এখানে তাজা রক্তটি মরবে তুই যা বাড়িতে হয়ে গেছে সকিনার মা হযরত উমরের বংশধর আমরা হযরত আলীর বংশধর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই দিন শেষ অনেক চিন্তি কাটাকাটি হয়েছে এটাই শেষ পর্যন্ত সাধারণ মানুষের এই লড়াইয়ের জন্য তিনি নিজে গেছিলেন এবং আপনারা দেখেছেন এই সুপ্রিম কোর্টে যাওয়ার পরে যে জাজের আন্ডারে আজকে আন্ডার অ্যাডজুডিকেশন হচ্ছে সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির জন্যই কিন্তু আজকে আন্ডার অ্যাডজুডিকেশনে হয়েছে না হলে প্রথমেই তারা ১,৩৪,০০০ সুজাপুর বিধানসভার ১,৩৪,০০০ ভোটারকে ভোট দান থেকে বিরত রেখে ডিলিটেড করে দিয়ে এতক্ষণে ভোট হয়ে যেত। আমার চোখ কান মাথা হাঁটা সবটাই চলে। আমি প্রথমেই বলি মালদার মানুষকে আমি অভিনন্দন জানিয়ে বলবো আমার চোখ কান মাথা হাঁটা সবটাই চলে। আমি প্রথমেই বলি মালদার মানুষকে আমি অভিনন্দন জানিয়ে বলবো জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, কথা অনেক হয়েছে, কাগজ চালাচালি অনেক হয়েছে, বিবৃতি অনেক হয়েছে। আমরা চাইছিলাম অ্যাকশনটা কবে হবে, অ্যাকশন চাই, অ্যাকশন। তার কারণ এ রাজ্যের একটা জায়গা মোথাবাড়ির কালিয়াচকে যেভাবে একটা আলাদা রাষ্ট্রের মতো গঠন তৈরি হয়ে গিয়েছে, নৈরাজ্য মুক্তাঞ্চলে তৈরি হয়ে গিয়েছে, মুক্তাঞ্চলে পরিণত হয়ে গিয়েছে, এবং মুসলিমরা তারা যেভাবে একটা ভাবে একদম জাতীয় সড়কের উপরে বসে ১৫ ঘন্টার বেশি ধরে বিচারকদের যারা ঘেরাও করে রাখলেন, ৭ জন বিচারক, ৩ জন মহিলা বিচারক, তাদের পরিবারে যারা সন্তানরা, তাদের পরিবারের সদস্যরা, তারা চিৎকার করছেন, হাহাকার করছেন, আতঙ্কগ্রস্ত, এবং অবশেষে সুপ্রিম কোর্টেরও ঘুম ভেঙেছে। আমরা বলতে বাধ্য হচ্ছি, সুপ্রিম কোর্ট এতদিন যেন কিছুটা চুপ করেছিল, কিছুটা অ্যাকশন নিতে কিছুটা যেন ডিলে করছিল। তো সুপ্রিম কোর্ট যখন তড়িঘড়ি অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছে, এনআইএ এর টিম পৌঁছে গিয়েছে এ রাজ্যে। কলকাতা এয়ারপোর্টে এনআইএ এর আইজি সোনিয়া সিং, যিনি নাগাল্যান্ড ক্যাডারের আইপিএস, ভয়ঙ্কর। কিন্তু দেখুন, কিছু কিছু অফিসার আছে তারা সত্যি সত্যি খতরনাক অফিসার। সোনিয়া সিং তিনি পৌঁছে গেছেন। ২৪ জনের এনআইএ এর টিম সুপ্রিম কোর্টের নির্দেশে ইসিআই সিদ্ধান্ত নিয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তদন্তের ভার তুলে দিয়েছে। কোন তদন্ত ভার? মোথাবাড়ি কাণ্ড। মোথাবাড়িতে যে নৈরাজ্য হয়েছে, অন্ধকার হয়েছে, বিচারকদের আটকে রাখা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে আটকে রেখে শিশুদের, বৃদ্ধদের, বয়স্কদের, উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী সমস্ত যানবাহনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, জনজীবনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এসআইআর এর বিরোধিতার নামে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, এখনকার যিনি বিদায়ী কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর উস্কানিতে, প্ররোচনায় যারা রাস্তা বন্ধ করেছিলেন, বিচারকদের দ্বারা পণবন্দি করেছিলেন, সেই কাণ্ডে শুরুতে কাকে দেখলেন বলুন তো? শুরুতে আপনারা যে বক্তব্যটা শুনলেন তার নাম মোফাক্কেরুল ইসলাম, বিরাট বড় নেতা। ওরে বাবা, গাড়ির বনেটের উপরে উঠে যেসব ভাষণ, উস্কানিমূলক ভাষণ তাতাচ্ছিলেন, আরো হিংসা চাই, আরো হিংসা চাই, রাস্তায় আগুন জ্বেলে দাও। কি চেয়েছিলেন বিচারকদের কি অনিতা দেওয়ান করতে চেয়েছিলেন? গণধর্ষণ করতে চেয়েছিলেন? কি চেয়েছিলেন? তাদের যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল মধ্যরাত্রে, তখনও পর্যন্ত বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, ঢিল মেরে, পাথর ছুঁড়ে যেভাবে করা হয়েছে, এরপরে যেটা কি হয়েছে আপনারা জানেন। সিবিআই অথবা এনআইএ তদন্ত হবে গতকালই বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের হাতে থাকা এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা একটা প্রিমিয়ার এজেন্সি, ভারতবর্ষের যত প্রিমিয়ার তদন্তকারী এজেন্সি রয়েছে, এনআইএ তাদের মধ্যে অন্যতম। গোটা দেশের বাছাই করা অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে। মূলত জঙ্গি, এই যে মাদক পাচার, তারপরে যা যা কিছু দেশকে
হিংসাশ্রয়ী করার জন্য, দেশকে বিপদে ফেলে দেওয়ার জন্য বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে রসাতলে পাঠানোর যে সমস্ত নীল নকশা ষড়যন্ত্র তৈরি করা হয় কঠোরভাবে দমন করার জন্য, এবং বেছে বেছে কাউকে কাউকে এলিমিনেট করা, কাউকে কাউকে জেলের গড়াদে ধরে আনা, সেই কাজটা করে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। জম্মু কাশ্মীরে দাপট আপনারা দেখেছেন, নাগাল্যান্ডে দাপট দেখেছেন, উত্তর পূর্ব ভারতকে ঠান্ডা করে দিয়েছে, এবং উত্তরের যে জম্মু কাশ্মীর যারা এক সময় নিজেদেরকে পাকিস্তানি বলে মনে করতো, আর্টিকেল 370 অ্যাবলিশ হওয়ার পরে যারা বিভিন্ন রকমের ওই পাথর ছুটতো পুলিশের গাড়ি লক্ষ্য করে, ঠান্ডা করেছে কিনা? ঠান্ডা করেছে। এবং পেহেলগামের কাণ্ডের পর থেকে বেছে বেছে বেশ কিছু জঙ্গিকে খতমও করে দিয়েছে এই এনআইএ এর যারা অফিসার তারা। তো সেই এনআইএ এর 24 জনের টিম কিন্তু পৌঁছে গেছে পশ্চিমবঙ্গে। তারা মোথাবাড়িতে পৌঁছে গেছে। মোথাবাড়িতে গিয়ে তারা প্রথমে কালিয়াচক থানায় গেছে, যেখানে অকুস্থল কালিয়াচকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে যেভাবে পণবন্দি করে রাখা হয়েছিল, তারপরে মধ্যরাত্রে তাদেরকে উদ্ধার করার সময় যেভাবে তাদের উপরে হামলা হয়েছিল, যেভাবে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছিল, সবার সঙ্গে কথা বলছে, পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছে, প্রশাসনের সঙ্গে কথা বলছে, এবং অবশ্যই একটা প্রস্তুতি সারা হয়ে গিয়েছে, অ্যাকশন নেওয়ার প্রস্তুতি। সেই অ্যাকশনে কিন্তু আপনাদের পিসি, আমাদের পিসি, দেখুন তাকে আর মুখ্যমন্ত্রী বলা যায় না, তিনি কিছুদিন পরে রেজিগনেশন দিয়ে দেবেন। এখনো পর্যন্ত ন্যূনতম লজ্জাবোধ থাকলে রেজিগনেশন দিয়ে দিতেন। তিনি মালদায় গিয়ে 1 তারিখে হয়ে যাওয়া, 1 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত যে তাণ্ডব হয়েছে, তারপরে তিনি গিয়ে বললেন মালদাবাসীকে অভিনন্দন। আপনারা শুরুতেই তো শুনলেন, মালদাবাসীকে অভিনন্দন। মালদাবাসী কি করেছে তার জন্য অভিনন্দন জানাচ্ছেন। তাকে কি জেরার আওতায় রাখা হবে? ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু কাউকেই জেরার বাইরে রাখবে না, কাউকে কিন্তু গড়াদের বাইরে রাখবে না, কাউকেই গড়াদের বাইরে রাখা হবে না। মমতা মন্ত্রিসভার অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন, সুজাপুরে যিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও ওই কালিয়াচক থানার সামনে, কালিয়াচক বিডিও অফিসের সামনে যে ধর্ণা চলছিল, যে হিংসাশ্রয়ী ধর্ণা চলছিল, সেখানে তিনি হাজির ছিলেন। তৃণমূল বলছে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের নেতারা, মাতব্বররা, তাদের চেয়ারপারসন, তাদের ভাইপো, তাদের পিসি, তাদের গোটা গোষ্ঠী, তারা সব বলে যাচ্ছে না এর পেছনে অন্য হাত, বিজেপির হাত, মিমের হাত, অমুক হাত, তমুক হাত। উস্কানিটাকে দিয়েছিল? উস্কানিটা তো তুমি দিয়েছিলে। উস্কানিটা দিয়েছিল এই রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ফলেই গোটা পৃথিবীর সামনে বাংলার মাথা হেঁট হয়ে গেছে। একটা অন্ধকারময় বর্বর নৈরাজ্য তৈরি হয়েছে এই রাজ্যে। দেখুন, এনআইএ এর হাতে যে প্রাথমিকভাবে যে তালিকাটা গেছে, সেখানে কিন্তু এই সাবিনা ইয়াসমিনের নাম আছে। এই মোফাক্কেরুল ইসলাম পাকড়াও হয়ে গেছে ইতিমধ্যে। বাগডোগরা বিমানবন্দরে তাকে পাকড়াও করা হয়েছে। সে দক্ষিণ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত মামলা দায়ের হয়েছে 19টা মামলা দায়ের হয়েছে মোথাবাড়ি কাণ্ডে। গোটা মালদা জুড়ে অন্ধকারময় বর্বর সময় তৈরি করার অভিযোগে 19টা মামলা দায়ের করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 35 জনকে। এখানে শেষ নয়, এখনো পর্যন্ত বহু লোক কিন্তু বাইরে আছে। প্রত্যেকের নামে এফআইআর রুজু হবে। এনআইএ এর যে 24 জনের টিম ইতিমধ্যে পৌঁছে গেছেন, তারা কিন্তু প্রত্যেকের নামে এফআইআর দায়ের করবেন। সেখান থেকে পিসিও পালাতে পারবে না, ভাইপো পালাতে পারবে না। তার কারণটা কি বলুন তো? তার কারণটা হচ্ছে কালিয়াচক থানার সামনে ওখানকার যে ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের, তার নাম কি? সারিউল শেখ। ভালো করে শুনুন, তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের নাম সারিউল শেখ। সে সেখানে হাজির ছিল। তৃণমূল বলছে না বিজেপি করেছে, মিম করেছে, হুমায়ুন কবিরের দল করেছে। সারিউল শেখটাকে তৃণমূল জবাব দিক। ব্লক প্রেসিডেন্ট, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, ভালো করে শুনুন, তৃণমূলের মালদা জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ আব্দুল রহমান সেখানে হাজির ছিল। ওই হিংসাশ্রয়ী, ওই এনআরকিতে, ওই অন্ধকারময় বর্বরতম যে আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে, বিচারকদের উপরে হেনস্থা করা হয়েছে, সেখানে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান উপস্থিত ছিল। নীলুফার ইয়াসমিন, এও একজন তৃণমূলের সক্রিয় সদস্য তো নয় বটেই, একজন নির্বাচিত সদস্য জেলা পরিষদের নীলুফার ইয়াসমিন। আর মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সুজাপুরের এখনকার প্রার্থী, তিনিও গিয়ে উস্কানি দিয়েছেন। এরপরেও তৃণমূল বলে যাবে। দেখুন, পিসি ভাইপোর ফোন থেকে একাধিকবার ওই এলাকায় তৃণমূলের নেতাদের সঙ্গে কথা হয়েছে, একাধিকবার। অন্য লোকের ফোন ব্যবহার করেছে। তো ব্যবহার করলে তো হবে না,
কান টানলে মাথা চলে আসবে, কান টানলে মাথা চলে আসবে। 35 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। চাপকে চাপকে তাদের মুখ থেকে কথা বার করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু নামও চলে এসেছে। আর এই মোফাক্কেরুল ইসলাম এবং তার সঙ্গীও কিন্তু আজকে সকালে কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়ে গেছে। এরপরে পালা হচ্ছে তৃণমূলের নেতা এবং নেত্রীদের। লিখে রাখুন, ভোটের আগে বিরাট বিপদে পড়তে চলেছে পিসি ভাইপো। 1 তারিখে কি হয়েছিল? 1 তারিখে গ্রামে গ্রামে মাইক দিয়ে টোটো ভাড়া করে গ্রামবাসীদেরকে জড়ো করা হয়েছিল। জাতীয় সড়কের ওপরে খিচুড়ি রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে জাতীয় সড়কের ওপরে। শিশুরা, বয়স্করা, বৃদ্ধরা, সাধারণ মানুষ, আমজনতা তারা ভুগেছেন ঘন্টার পর ঘন্টা ধরে। 15 ঘন্টারও বেশি সময় ধরে পণবন্দি করে রাখা হয়েছিল বিচারকদের। তারপরেই টনকটা নড়েছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট তীব্র ভৎসনা করেছে এ রাজ্য যে পলিটিক্যালি কমিউনাল একটা রাজ্যে পরিণত হয়েছে, এ রাজ্যে যে আইন শৃঙ্খলার অবস্থা বিন্দুমাত্র ঠিক নেই, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যের ডিজি কে, রাজ্যের সিএস কে মানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, মালদার এসপি, মালদার ডিএম তাদেরকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছে 6 তারিখে। 6 তারিখের মধ্যে এনআইএ রিপোর্ট কাকে দেবে? সরাসরি সুপ্রিম কোর্টকে দেবে। আর এ রাজ্যের কোনো আইনি ব্যবস্থার উপরে, প্রশাসনিক ব্যবস্থার উপরে সুপ্রিম কোর্টের বিন্দুমাত্র আস্থা নেই। সরাসরি এনআইএ প্রাথমিক রিপোর্ট দেবে 6 তারিখে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। আর এই যে অফিসারগুলোর কথা বললাম, প্রত্যেককে শোকজ করা হয়েছে। যারা ঘুমোচ্ছিল বাড়িতে, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল, ঘন্টার পর ঘন্টা মধ্যরাত্রি পর্যন্ত বিচারকরা, মহিলা বিচারকরা তারা আতঙ্কে পণবন্দি হয়েছিলেন। আচ্ছা বলুন তো, পণবন্দি কাদের করা হয়? পণবন্দি তো করে পাকিস্তানি জঙ্গিরা। তারা পণবন্দি করে বিমান হাইজ্যাক করে অন্য রাজ্যে নিয়ে যায়, অন্য দেশে নিয়ে যায়। অন্য দেশে নিয়ে গিয়ে তাদের কোনো জঙ্গিকে ছাড়ার জন্য দর কষাকষি করে। এটাই তো পণবন্দি। পণবন্দি তো দুষ্কৃতীরা করে। কোনো প্রশ্নই নেই যে কাণ্ডটা হয়েছিল এর পেছনে বিদেশি জঙ্গিদের, বিদেশি শক্তির একটা হাত রয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গের বর্ডার ধরে, বাংলাদেশ বর্ডার ধরে কিছুদিন আগে হয়ে যাওয়া নির্বাচনে জামাতিরা জিতেছে। জামাতি, মৌলবাদী জামাতি, তাদের সঙ্গে অবশ্যই একটা যোগ রয়েছে। এনআইএ তদন্তের পরে পুরোপুরি পরিষ্কার হবে। তার কারণ এ রাজ্যের পুলিশের, এ রাজ্যের গোয়েন্দাদের, পিসির অনুগামীদের, চটিচাটা অফিসারদের হাতে যদি তদন্তের ভার থাকতো তাহলে কিছুই সামনে আসতো না। এর আগে 15 বছর ধরে আমরা দেখে আসছি বিভিন্ন ঘটনায় যে একের পর এক ঘটনা ঘটে গেলেও জঙ্গিরা, দিদির ভাষায় দুধের গাইয়েরা, তারা কিন্তু পার পেয়ে গিয়েছে। এবারে আর পার পাবে না, এবারে আর পিসি ভাইপো পার পাবে না। আপনারা বলেন ভাই বহু শুনলাম। দেখুন, একটা সময়ের ব্যাপার থাকে, ওই ব্যাটে বলে হওয়ার ব্যাপার থাকে। খেলতে দিতে হয়, লাটাইতে দড়ি ছাড়তে হয়। তুমি খেলো, কত পারো খেলো, কত পারো উড়ে বেড়াও, ঠিক সময় তোমাকে ধরা হবে। আদালতের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছে, গারদে ঢোকা শুধুমাত্র সময়ের অপেক্ষা। লিখে রাখুন আজকের ডেটটা দিয়ে। দেখুন, অন্যদিকে নির্বাচন কমিশনের যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে বলা হয়েছে এখন থেকে আর কোনো নির্বাচনী কাজ, যেখানে এসআইআর চলছে বা সিইও দপ্তর বা এই ধরনের যেখানে সরকারি কার্যালয়ে কাজ চলছে, 5 জনের বেশি জড়ো হতে পারবে না। গত 31 তারিখে কি দেখেছেন আপনারা? 31শে মার্চে ভাইপো গেল, উস্কানি দিল। তারপরে তৃণমূলের নেতারা সিইও দপ্তরের সামনে গিয়ে মস্তানি করলো, ভাঙচুর করলো। এবং সেই অভিযোগে কিন্তু ইতিমধ্যে 4 জন তৃণমূল নেতার নামে এফআইআর রুজু হয়েছে। তার মধ্যে 2 জন কলকাতা পুরসভার কাউন্সিলরও আছে। শান্তিরঞ্জন কুন্ডু 32 নম্বর ওয়ার্ডের, 36 নম্বর ওয়ার্ডের সচিন সিংহ, নামগুলো খালি শুনুন। মোহাম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিংহ, মোহাম্মদ রিজওয়ান আলী, এদের নামে এফআইআর রুজু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি গারদের আড়ালে চলে যাবে। তৃণমূল দলটা গোটাটাই দুষ্কর্মে ভর্তি, গোটাটা চুরি, দুর্নীতি, ফেরেববাজি, ধর্ষণ, মস্তানি, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ, এসব নিয়েই চলে। আর এই রাজ্যের শাসক দলের নেত্রী, এ রাজ্যের তৃণমূল সরকারের মধ্যমণি, প্রশাসনিক কর্ত্রী, যদিও তিনি বিদায়ী, তিনি বলেন মালদাবাসীদের অভিনন্দন। মালদাবাসীদের অভিনন্দন। মালদায় তার মন্ত্রী সাবিনা ইয়াসমিন গিয়ে উস্কানি দেয়, মালদায় তার ঘনিষ্ঠ নেতারা গিয়ে আগুন লাগানোয় উস্কানি দেয়, হিংসা ছড়ানোয় উস্কানি দেয়, মাতব্বরি করে, গুন্ডামি করে। তারপরে তারা ছাড়া পাবে? সেদিন গেছে। মমতা ব্যানার্জির মধ্যে যে হাহুতাশ, যে ক্রন্দন, যে হতাশা আপনারা দেখছেন। ভবানীপুরে প্রায় হেরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। নন্দীগ্রামে একবার হেরে এসছেন, আর গোটা রাজ্যে ভরাডুবির পাশাপাশি ভবানীপুরেও তিনি যদি ডুবে যান তার অবস্থা কি হবে?
বাড়িতে থাকবেন নাকি গারদে থাকবেন, এই চিন্তাটাই শুধুমাত্র কাজ করছে গোটা তৃণমূলের মধ্যে। গোটাটা তৃণমূলের মধ্যে অন্ধকার নেমে এসছে। যে যত চেঁচাচ্ছে, বাজে কথা বলছে, এগুলো ওই অন্ধকারটাকে ঢাকার জন্য, ওই হতাশাকে ঢাকার জন্য, ওই উদ্বেগটাকে ঢাকার জন্য এখন ত্রাহি ত্রাহি করে কিছু আজে বাজে কথা দিয়ে তারা চিৎকার করতে শুরু করেছে। সময়ের অপেক্ষা এদের গারদে ঢোকার। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভোট সংক্রান্ত, এই এনআইএ তদন্ত সংক্রান্ত বা পিসি ভাইপোর খবর সংক্রান্ত অথবা যে কোনো রাজনৈতিক খবর নিয়ে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। আজকের মতো আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।